This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশের আয়তনের তুলনায় যা হিউম্যান রিসোর্স সেটাকে তো কাজে লাগাতে হবে। কাজ কি? সারাদিন ধরে মন্দিরে আগুন লাগানো। কার সাথে বৈঠক করবেন? তিনি থাকবেন ততদিন অবধি অন্তর্বর্তী সরকার থাকবে তো। নির্বাচনে কে প্রার্থী হবে সে আরেকটা রাজনৈতিক দল ঠিক করে দিচ্ছে যার কোনো যোগ্যতাই নেই। নরেন্দ্র মোদীকে সমালোচনা করতে পারবে তার ক্যাবিনেট, তার ডিসিশন হচ্ছে ওটা ফাইনাল ডিসিশন, ওটা ক্যাবিনেট, নির্বাচিত প্রধানমন্ত্রী। প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে দাঁড়াতেই দেবে না, মানেটা কি? অন্তর্বর্তী সরকার মানে আমরা ধরে নিচ্ছি সরকারের প্রধানমন্ত্রী তিনি। নরেন্দ্র মোদী তৃতীয় দফায় নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হয়েছেন, আর যার নির্বাচন শুনলে গায়ে জ্বর আসে। শেখ হাসিনা কোনো আহ্বান কিন্তু রাখেননি, তিনি পরিষ্কার বলেছেন এত রক্তপাত আমি চাই না। খেলোয়াড়দের সাথে কি আচরণ তারা করেছে? কুকড়ে দিয়েছে, শুধু হচ্ছে ভারত বিদ্বেষ। এগুলো দেশ চালানো এইভাবে একেবারে জঙ্গি মৌলবাদী ভাবধারায় সম্পূর্ণ। বাংলাদেশ 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 এখন বাংলাদেশকে নিয়ে গোটা এশিয়ান কান্ট্রির মধ্যে আলোচনা কিন্তু তুঙ্গে। কিন্তু সব মিলিয়ে বাংলাদেশের এই সার্বিক পরিস্থিতির মধ্যে এবার কি বরফ গলতে চলেছে? থাইল্যান্ডে নরেন্দ্র মোদীর সঙ্গে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠক হতে চলেছে। বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে কোন পর্যায়ে? বাংলাদেশে কি নতুন সূর্য উঠবে? এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকে আবারও বাংলাদেশ সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবার জন্য আমি সুচারু মিত্র এলাম আর প্লাস নিউজের একেবারে ডিজিটাল প্ল্যাটফর্মে। আপনাদের সঙ্গে আমরা আগেও এসেছি, আবারও এলাম। আজকে সরাসরি কোনো বনিতা না করে সরাসরি প্রশ্ন চলে যাব, থাইল্যান্ডে কি মোদি ইউনূস বৈঠক হতে চলেছে? কি বলছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়, তার সঙ্গে কথা বলবো। সুজিত দা, প্রথমেই যেটা জানতে চাইবো, এটা শোনা যাচ্ছে এবং সেদেশে বাংলাদেশের সংবাদ মাধ্যমও কিন্তু ইতিমধ্যে এটা নিয়ে খবর করেছে, জনপ্রিয় সংবাদ মাধ্যম, যে থাইল্যান্ডে একটি বিশেষ সম্মেলন রয়েছে, সেখানে অন্যান্য কান্ট্রি অংশ নেবে, কিন্তু সেখানেই চেষ্টা করা হচ্ছে অন্তর্বর্তী সরকার, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ করিয়ে দেওয়ার। যদিও এস জয়শঙ্কর এখনো কিন্তু গ্রিন সিগন্যাল দেননি, তার কাছে তৌহিদ হাসানের তরফে বার্তা গিয়েছে যে কাইন্ডলি নরেন্দ্র মোদীকে রাজি করানোর জন্য, যাতে এইটাই মোক্ষম সুযোগ থাইল্যান্ডে বৈঠক করানোর জন্য। কি কি উঠে আসতে পারে বৈঠকে, বা বৈঠক কি আদৌ হওয়া সম্ভব? দ্বিতীয়টাই বলবো, আদৌ সম্ভব কিনা। তার কারণ জয়শঙ্করও কিছু বলেননি, নরেন্দ্র মোদীও কিছু বলেননি। কার সাথে বৈঠক করবেন? তিনি থাকবেন ততদিন অবধি অন্তর্বর্তী সরকার থাকবে তো। তার কারণ পরশুদিন যেটা রয়েছে 25 তারিখ বাংলাদেশের স্বাধীনতা দিবস। গোটা পৃথিবী 25 তারিখে বাংলাদেশে কি ঘটবে না ঘটবে তার একটা নিয়ে আগে ফয়সলা হোক, তারপর তো অন্তর্বর্তী সরকার মানে আমরা ধরে নিচ্ছি সরকারের প্রধানমন্ত্রী তিনি। নরেন্দ্র মোদী তৃতীয় দফায় নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হয়েছেন, আর যার নির্বাচন শুনলে গায়ে জ্বর আসে। মানে ইউনূস যেহেতু নির্বাচিত সরকারের প্রতিনিধি নয়, নির্বাচিত প্রধানমন্ত্রী নয়, তাহলে কি ভারতও ঠিক সেইভাবেই মনে করছে যে ও কোনো প্রধানমন্ত্রীই নয়? হ্যাঁ, তাই তো। উনি তো নিজে কতবার বলেছেন আমি ছেড়ে দিতে পারলে বাঁচি, ভালো লাগছে না। এরকম লোকের সাথে নরেন্দ্র মোদী কিভাবে কথা বলবেন? এস জয়শঙ্কর সেটাই করেছেন এবং এখনো পর্যন্ত দেবেন না। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে ওটা তো অনেক দূর কি বাত। তার আগে তিনি যে 25 তারিখ চায়নায় যাচ্ছেন, গ্রিন সিগন্যাল আগে ওখান থেকেও তো পেতে হবে। কেননা সকলেই এটা তো মানবেন যে একটা অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী যদি হয়, একটা প্রধানমন্ত্রীর ক্যাবিনেট থাকে, তাকে সমালোচনা করছে কে? প্রাক্তন সমন্বয়ক, দুজন সমন্বয়ক, মাহফুজ আলম এবং হচ্ছে আরও একজন ওই আহমেদ সজীব ভুইয়া, তাকে সমালোচনা করছেন। নরেন্দ্র মোদীকে সমালোচনা করতে পারবে তার ক্যাবিনেট, তার ডিসিশন হচ্ছে ওটা ফাইনাল ডিসিশন, ওটা ক্যাবিনেট, নির্বাচিত প্রধানমন্ত্রী। তাকে সমস্ত এমপিরা, তারপরে নির্বাচিত এমপিরা তাকে প্রধানমন্ত্রী করেছেন, আর ওনার স্ট্যাটাস কি? সেই জন্যে কাইন্ডলি যদি এই হয়, ওইভাবে হয় না, একটা দেশ ওইভাবে পরিচালিত হতে পারে না বা হয় না, বিশ্বে, আধুনিক বিশ্বে ওইভাবে পরিচালিত হতে পারে না। সুতরাং
এটা একটা একেবারে বলা যায় নতুন সূর্য উঠবে কিনা তুমি যেটা বলছো, নতুন সূর্য তো উঠতেই হবে। তার কারণ বাংলাদেশ এই যে এশিয়ার একটি দেশ, একটি উদীয়মান সূর্য, তার পতাকার চিহ্ন মধ্যে সূর্য, এবং যে পতাকা, সেই পতাকার মর্যাদা, একটা রাষ্ট্রের যে মর্যাদা রাখার জন্যে বাংলাদেশকে প্রতিপন্ন করতে হবে। যে সে পারছে হুমকি দিচ্ছে। একজন সমন্বয়ক বলছে যদি সেদিন 5ই আগস্ট যদি না হতো, যদি হাসিনা যদি না আসতেন, তাহলে সশস্ত্র বিপ্লব দিকে আমরা যেতাম, সশস্ত্র পথে। তেমন অস্ত্র ছিল তখন, তো শেখ হাসিনা তখনও প্রধানমন্ত্রী, 5ই আগস্টের আগের দিন পর্যন্ত তখনই অস্ত্র এসে গেছে। অস্ত্রগুলো কোথায়? তা তো সরকার পরিচালনা করছে, মন্ত্রক দায়িত্ব, আবার হুমকিও তার সাথে চলছে। এগুলো দেশ চালানো এইভাবে একেবারে জঙ্গি মৌলবাদী ভাবধারায় সম্পূর্ণ। এবং হচ্ছে পাকিস্তানে যেভাবে রাজনীতিকে পাকিস্তান কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে দেয়নি, ঠিক সেরকমই পরিস্থিতি। তবে আমি এখনও মনে করি বাংলাদেশের সেনাবাহিনী, তারা যদি রাজনৈতিক প্যাঁচ পয়জার কষে, বা এদের সেনাবাহিনীর আশকারা তো ছিল, সেনাবাহিনী গোলাপ ফুল দিয়েছিল 5 তারিখের পরে, তার পাশে ছিল, না হলে কোথায় বিপ্লব অভ্যুত্থান কোথায় যে যেত যদি আওয়ামী লীগের শেখ হাসিনা প্রধানমন্ত্রীর ডাক দিতেন। অনেক আগেই তো একটা কথা তো পরিষ্কার, যে ঢাকা আশপাশের এলাকা, বাংলাদেশ অন্তত 20টি জেলা আছে, উপজেলাগুলো নয় বাদই দিলাম, এই জেলাগুলোতে 20টা জেলায় যে শক্তি ধরে আওয়ামী লীগ, শেখ হাসিনা কোনো আহ্বান কিন্তু রাখেননি। তিনি পরিষ্কার বলেছেন এত রক্তপাত আমি চাই না। এবার হচ্ছে প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে দাঁড়াতেই দেবে না, মানেটা কি? আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়াবে না, এই মানে কি বাংলাদেশ এতটাই স্বাধীন, তারা এতটাই নিজেদেরকে স্বাধীন মনে করছে, যারা এগুলো আওয়াজ দিচ্ছে, তারা এই ভূ রাজনীতি, অন্যান্য দেশ, কূটনৈতিক সম্পর্ক, বাকি বাংলাদেশের যারা নাগরিক, যারা গার্মেন্টস শ্রমিক, যারা রিক্সা চালক, যারা ভবিষ্যতের ছাত্র, মানে ওরা ছাত্র জীবন শেষ করে ক্ষমতায় চলে গেছে বলে কয়েকজন এরকম আছে, বাকি ছাত্রদের সবার জীবন শেষ নাকি? এই সবাই রিক্সা ধরে নেমে পড়ো, এই তোমরা মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলোতে তোলাবাজি যে লেভেলে গেছে, যে যা পারছে সিন্ডিকেট করে চমকাচ্ছে, বলছে টাকা দাও, না হলে হচ্ছে শ্রমিক আন্দোলন করিয়ে দেবো। একেবারে এই যে একটা চরম নৈরাজ্য, সেখানে দাঁড়িয়ে একটা বিকল্প স্পষ্ট বার্তা দিতে হবে, এবং সেটা ডক্টর ইউনূস একটা অবশ্য বার্তা দিয়েছেন, তাতেই যা তারা বক্তব্য রেখেছেন তাদেরকে তো তিনি বহিষ্কার করেননি, বলে যাও তোমাদের আর উপদেষ্টা হওয়ার যোগ্যতা নেই। এটা কি নরেন্দ্র মোদীর ক্ষেত্রে হয়েছে? যে নরেন্দ্র মোদী ভারত, দিল্লি, আরে দিল্লি যদি দিল্লি তো গণতন্ত্রের পথে হাঁটে, সে গণতন্ত্রে অনেক প্রশ্ন আছে, আগে ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। নির্বাচন ঠিক মতো নেই, নির্বাচনে কে প্রার্থী হবে সে আরেকটা রাজনৈতিক দল ঠিক করে দিচ্ছে, যার কোনো যোগ্যতাই নেই, যার কটা সিট, কত তার সমর্থক, যা ইচ্ছা। এবং কিছু কিছু জায়গায় তারা মনে করছে যে এইভাবেই চলবে। যে হিংস্রতা নামিয়ে এনেছে, এই হিংস্রতার ক্ষত তোমার অত সহজে মিটে যায়? একটা পাল্টা একটা তখন সে এমনিতেই ক্ষতস্থানে আরও ক্ষত তৈরি করছে। আপনার কাছে আরেকটা বিষয় নিয়ে আসবো, সেটা হচ্ছে এই যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদী বৈঠক করে এলেন, তারপরে তুলসী গাবার্ডের এখানে আসা, বাংলাদেশ নিয়ে একটা কড়া বার্তা দেওয়া, এর মাঝে চীন বারে বারে নরেন্দ্র মোদীকে ডাকছে, এটা কি ঠিক? মানে চীনকে ঠেকাতে ভারতের বাংলাদেশকে সত্যি প্রয়োজন প্রতিবেশী দেশ হিসাবে? দেখো, কেউ কাউকে ঠেকাবার বিষয় এখানে নেই। কি তুমি চীনকে ঠেকাবে? আজকের বাণিজ্য মানে যুগে প্রযুক্তি, পুঁজি, এগুলো ফ্যাক্টর, হিউম্যান রিসোর্স। ভারতেরও প্রচুর হিউম্যান রিসোর্স, চীনেরও প্রচুর হিউম্যান রিসোর্স। বাংলাদেশের আয়তনের তুলনায় যা হিউম্যান রিসোর্স, সেটাকে তো কাজে লাগাতে হবে। কাজ কি? সারাদিন ধরে মন্দিরে আগুন লাগানো, তারপর হচ্ছে কারোর হচ্ছে, তো দেখলাম একটা আমাদের এখানে একজন পাঠালো, আওয়ামী লীগের ছাত্রলীগের সূত্রে পেয়েছে, বাড়ি বাড়িতে গিয়ে ঢুকে ঢুকে আগুন জ্বালিয়ে দিচ্ছে।
মানে কেউ কোনো একটা পোস্ট আওয়ামী লীগের ওটা বলা যাবে না, ভারতের কোনো কথা কোনো দেশ নিয়ে কিছু বলা যাবে না, সব ঠিক করছে। এর ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে। মানুষকে তুমি যদি জোর জবরদস্তি বাধ্য করো, তাকে অনেকদিন বাধ্য করা যায়, কিন্তু ভালোবাসাটা উবে গেছে। আজকে সমন্বয় একটা ডাক দিলে আর লোক হবে? গেছিল তো একবার, সে তো আজকের এই সমস্ত করার অনেক আগে, তখন হচ্ছে একেবারে তাদের মধ্যগণনে তাদের বিপ্লব। শাহাবুদ্দিন চুপ্পু, যিনি রাষ্ট্রপতি ভবন ঘেরাও করতে গেছিল, লোক হচ্ছে সেদিন সেনাবাহিনী ইন্টারভেন করেছিলেন। এবং শেষ যা এখন পরিস্থিতি, সর্বশেষ যে রয়েছে, সেনাবাহিনী বিভিন্ন জায়গায় পজিশনিং নিয়ে রেখেছে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, এবং ক্রমাগত সেনাবাহিনীর বিরুদ্ধে ইতিমধ্যে বিষোদগার থেকে শুরু করে একেবারে তাকে নিশানা করা হয়েছে। এখন বাংলাদেশের সেনাবাহিনীকে যদি তার শান্তিবাহিনীতে অংশগ্রহণের যে দায়বদ্ধতার কারণে সেদিনকে ইন্টারভেন করেনি, এমন নয় যে বাংলাদেশের সেনাবাহিনী কাছে সেদিন তার কেরিয়ারের প্রশ্ন ছিল, এবং সেটা যাতে রক্তপাত না হয়, এবং শেখ হাসিনাও কোনো প্ররোচনা দিয়ে যাননি। তিনি তো রীতিমতো পালিয়ে মানে গেছেন। প্রত্যেকেরই জীবন বাঁচানোর অধিকার আছে। এরা যেভাবে মুক্তিযুদ্ধ, শেখ হাসিনা, 32 ধানমন্ডি, মুজিবুর রহমান এবং বিভিন্ন ন্যারেটিভ মেকার যারা রয়েছে, তারা নেমে পড়েছিল যে তাজউদ্দিন আহমেদ সহ বাকিদের সাথে কিভাবে অন্যায় বঞ্চনা করে মানে মুজিবুর রহমান তার ক্ষমতাকে করায়ত্ত করেছেন। এই তো 15 বছরে মানে যেমন এরা বলছে যে আওয়ামী লীগ 15 বছরে ফ্যাসিস্ট রেজিম কায়েম করেছে, আর তোমরা যে তার বিপ্রতীপে একটা চরম কুৎসার রাস্তা নিয়েছিলে, সবার সাথে নাকি সম্পর্ক খারাপ, থেকে হাওয়ায় হয়ে গেল না, ভারত করে দিয়েছে। এটা নিজের রাষ্ট্রকে কে অপমান করছে? ভারত কি করেছে? ভারত অফিসিয়ালি কখনো বলেছে না ভারত মানে জেনিভা চুক্তি মানি না, কিছুই মানি না বলে তারা ওখানে থেকে গেছে। এই তো 25শে মার্চ বাংলাদেশ তো স্বাধীনতা ঘোষণা করেছিল। 8-10টা ছোট ছোট দেশ, পেরু হোক, চিলি হোক, বাংলাদেশ হোক, কলম্বিয়া হোক, বা ওইদিকে টার্কি হোক, সব দেশের আয়তন জনসংখ্যা অনুযায়ী তার যে কি তার খনিজ সম্পদ সমস্ত কিছু নিয়ে বিভিন্ন দেশের সাথে একটা আত্মীয়তার সম্পর্কে যেতে হয়। পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজ, বিশ্ব একটা গ্লোবাল ভিলেজ। সেখানে দাঁড়িয়ে এরকম কারোর মনে হলো আমার ক্ষমতা চাই, এটা সবচেয়ে বেশি যেটা হচ্ছে ছাত্র সমাজের সাথে তারা অন্যায় করছে। ভবিষ্যতে যারা ছাত্র সমাজ, যাদের কেরিয়ার করতে হবে, ভালো তাদের চাকরি পেতে হবে, যাদের ভালো গবেষক হতে হবে, বাংলাদেশে কত সেরা সেরা ভালো যে আগামী দিনের ভালো ছাত্র সমাজ থেকে দাবাড়ু হয়ে আসতে চায়, ভালো ক্রিকেটার হতে চায়, কি অসাধারণ, তাদের কার সাথে কাকে ছাড় দিয়েছে? শুধু অভিনেতা অভিনেত্রী এ তো নয়, আওয়ামী লীগ বা হচ্ছে সংখ্যালঘু তো নয়, খেলোয়াড়দের সাথে কি আচরণ তারা করেছে, কুকড়ে দিয়েছে, শুধু হচ্ছে ভারত বিদ্বেষ। সুতরাং এই ভারত মানে এই নির্বাচিত কোনো ইয়ে নয়, যা নিয়ে এখন ঠিক থাকতে পারবে কিনা তারপর তো হচ্ছে বৈঠকের প্রশ্ন। নরেন্দ্র মোদী বা ভারতের কোনো প্রধানমন্ত্রী কখনোই অন্তত এইসব জায়গায়, ভারত আবারও বলে দিচ্ছি শেষ কথা, কোনো নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ছাড়া বা রাষ্ট্রপ্রধান ছাড়া ভারত কারোর সাথে সেখানে সম্পর্ক রাখে, তার প্রয়োজনে পাশে দাঁড়াবে বা রাখবে, কিন্তু ওইসব বৈঠক বা কোনো সিদ্ধান্ত কোনোদিন ভারত কখনো তার পররাষ্ট্র নীতিতে নেই। অনেক ধন্যবাদ আপনাকে সুজিত দা। আমরা কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। স্পষ্টতই থাইল্যান্ডের মোদি ইউনুস সাক্ষাৎ হওয়া খুব কঠিন পরিস্থিতি, অন্তত তাই, কারণ অন্তর্বর্তী সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রী বৈঠক করবেন না। তাহলে কি দুদেশের মধ্যে বরফ এখন গলবে না? এবং 25 তারিখ বাংলাদেশের স্বাধীনতার দিন কি আবার অন্য কিছু ঘটতে চলেছে, সেই সব দিকে তাকিয়ে থাকছেন আপনারাও, তাকিয়ে থাকবো আমরাও, এবং বাংলাদেশের লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। কিন্তু আবারও বলবো, আমাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মে আপনারা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং অবশ্যই আপনারা প্রতিক্রিয়াশীল হলে আমাদের অসুবিধে নেই। আপনাদের মন্তব্য, সেটার উপর ভিত্তি করে আমরা আগামীর আলোচনাতে নজর রাখবো। আপাতত আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং বিদায় নিচ্ছি আপাতত এই প্রতিবেদন থেকে।